তাহলে শুরু করছি আজকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়ে, যেগুলো তোমাদের আসন্ন ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস যে পরীক্ষাগুলো পশ্চিমবঙ্গে রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণে হেল্প করবে। আর যারা নতুন স্টুডেন্ট, যারা কম্পিটিটিভ এক্সামে জগতে পা রাখতে চলেছো, তাদের জন্য তো এই ভিডিওটা মানে খুব অপরিহার্য, কারণ এখানে আমি একদম বেসিক লেভেল থেকে তোমাদের সমস্ত কিছু দেখাবো। প্রথম যে প্রশ্নটা রয়েছে, দুটি সংখ্যার গসাগু 20 এবং তাদের অনুপাত 3:4 হলে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে দুটি সংখ্যার গসাগু মানে দুটো সংখ্যা আছে, তাহলে ধরো সংখ্যা এ আর হচ্ছে সংখ্যা বি, এবং তাদের অনুপাত বলেছে 3:4। চলো, ভেরি গুড। তাহলে দুটি সংখ্যার অনুপাত 3:4 মানে 3 আর 4 হতে পারে, এবং তাদের গসাগু মানে HCF কত বলেছে এখানে 20। তাহলে দুটি সংখ্যা ধরো 3 গুণ 60 গুণ করে দাও, আর হচ্ছে 4 গুণ 80। বলবে যে স্যার কেন আপনি গুণ করলেন? দেখো, গুণ করার পিছনে কারণ হচ্ছে গসাগু হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা দ্বারা তার বিপরীতে যে সংখ্যায় থাকুক না কেন প্রত্যেকটি সংখ্যা পূর্ণভাবে বিভাজ্য। বলে স্যার একটু দেখিয়ে দিন। ওকে, তাহলে 60/20, আর এখানে দেখো 80/20, তাহলে কত হচ্ছে 4 গুণ 80 আর হচ্ছে 3 গুণ 60, দেখো 3:4 পেয়ে গেলাম। ওকে, বলেছে সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটির যোগফল হচ্ছে, তাহলে এটা যদি যোগ করি 80 আর 60 140। ভেরি গুড, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এবার বলে স্যার 60 আর 80 কি করে গসাগু 20 হয়? আচ্ছা দেখে নাও, তোমরা ছোটবেলায় করেছো, একদম এইভাবে দেখিয়ে দিচ্ছি। 60 লিখলাম, 80 লিখলাম, তাহলে 60 কে কত হচ্ছে 60, 80 থেকে 60 বাদ গেলে 20, এবার এখানে হচ্ছে 60, তাহলে 3 গুণ 60, তাহলে হয়ে গেল গসাগু কত পেলে 20। বুঝতে পারলে তো? চলো নম্বর 2 নম্বর প্রশ্ন দেখে নেব। একটি ছাত্রের 4টি বিষয়ের গড় নম্বর হচ্ছে 60। যদি পঞ্চম বিষয়ে ছাত্রটি 75 পেয়ে থাকে, তাহলে নতুন গড় কত হবে? যখনই দেখবে না গড় নম্বর বলেছে 4টি বিষয়, তাহলে মোট নাম্বার বের করবে। কি বললাম বের করতে? মোট নম্বর। কার মোট নম্বর? মোট নম্বর হচ্ছে 4টা বিষয়ের। 4টা বিষয়ের মোট নম্বর মানে কি 4 × 60, তো কত হচ্ছে 240। 4টা বিষয়ের গড় নম্বর মানে প্রত্যেকটা বিষয়ে সে কিন্তু 60 করে পেয়েছে, তাহলে 4টা বিষয়ের মোট নম্বর 4 দিয়ে তুমি 60 কে গুণ করে দাও 240। এবার পঞ্চম বিষয়, এখানে তো 4টা বিষয় ঢুকে রয়েছে। পঞ্চম বিষয় মানে আরেকটা আলাদা সাবজেক্ট, ঠিক আছে, ফিফথ সাবজেক্ট। এটা হচ্ছে 4টা সাবজেক্ট, তাহলে ফিফথ নম্বর সাবজেক্ট যেটা, সেখানে সে কত পেয়েছে 75, তাহলে যোগ করে দাও। 240 এর সঙ্গে 240 এর সঙ্গে 75 যোগ করলে কত হয়? 315 হয়। এই 315 বলছে, তাহলে নতুন গড় কত হবে? নতুন গড় তাহলে মানে কি? নতুন গড় মানে হচ্ছে 5টা সাবজেক্টের মোট নম্বর হচ্ছে 315, তাহলে 5 দিয়ে তুমি গুণ করে ভাগ করে দাও। 5 6 30, 3 5 15, অ্যান্সার হচ্ছে অপশন সি। দেখো আরেকটা জিনিস বলে দিই, তাহলে 5টা সাবজেক্ট ছিল, 5টা সাবজেক্ট, তাহলে 5টা সাবজেক্টের কি বের করতে বলেছে? অ্যাভারেজ বের করতে বলেছে। অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজের ফর্মুলা কি হচ্ছে? ফর্মুলা হচ্ছে টোটাল নাম্বার। ক্লিয়ার? টোটাল নাম্বার বাই, ঠিক আছে, টোটাল সাবজেক্ট, তাহলে হয়ে যাবে। তাহলে টোটাল নাম্বার আমি এখানে দেখো 315 করেছিলাম, আর টোটাল সাবজেক্ট ছিল 5, তাহলে আমরা 63 পেয়েছিলাম। এইভাবে হবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেবো। বলছে 30 জন শ্রমিক প্রতিদিন 7 ঘন্টা করে 18 দিন একটি পুকুর পরিষ্কার করতে পারে। যদি প্রতিদিন 6 ঘন্টা করে 30 দিনে ওই কাজটি শেষ করতে চায়, তাহলে কতজন শ্রমিক প্রয়োজন? ভেরি গুড। এখানে দুটো স্টেটমেন্ট আছে, ফার্স্ট স্টেটমেন্ট এটা আর সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে এটা। একটা ফর্মুলা মাথায় রাখবে, এগুলো অত জটিল অঙ্ক নয়, খুব সোজা অঙ্ক। ফর্মুলাটা হচ্ছে M1 D1 T1, ঠিক আছে, ইজ ইকুয়াল টু M2 D2 আর হচ্ছে T2। ভেরি গুড। এম মানে মেন, সে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। ডি মানে হচ্ছে ডে মানে দিন, আর টি ফর টাইম, এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্টের জন্য, আর এটা হচ্ছে সেকেন্ড স্টেটমেন্টের জন্য। M2 D2 T2, M2 D2 T2 মানে হচ্ছে কিন্তু সেম। তাহলে এম মানে হচ্ছে মেন, কতজন মানুষ আছে প্রথম স্টেটমেন্টে 30 জন, মাল্টিপ্লাই বাই ডে কত আছে 18 দিন, ভেরি গুড, 18 লিখে দাও। টাইম কত আছে 7 ঘন্টা, লিখে দিলাম। M2 আমাদেরকে বের করতে হবে, এখানে কতজন শ্রমিকের প্রয়োজন দেখো দেওয়া আছে, ইনটু ডেট D2 মানে দ্বিতীয় স্টেটমেন্টের দিন কত আছে 30 দিন আছে। চলো তাহলে 30 লিখলাম। টাইম কত বলেছে? টাইম বলেছে 6 ঘন্টা, তাহলে এখানে আমি লিখলাম 6। এবার তুমি এটাকে কি করে কেটে দাও, 30 কেটে গেল, 3 6 হচ্ছে 18, তাহলে 3 সাথে কত পেলাম 21 ইজ ইকুয়াল টু M2। M2 মানে কি? এখানে বলেছে কতজন শ্রমিক, এটা দেওয়া ছিল না, তাহলে আমরা পেলাম 21, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি 21। 4 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক মেরে দিলাম, খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় দেবেই। বলছে বিরাট কোহলি 10তম ইনিংসে 100 রান করায় গড় রান পূর্বের 9টি ইনিংস অপেক্ষা 8 রান বৃদ্ধি পায়। 10তম ইনিংসের পর গড় রান কত? ওকে, তাহলে দেখো 10তম ইনিংসে, ঠিক আছে, সে রান করেছে, ঠিক আছে, কত 100, এটা কিন্তু রান 10তম ইনিংসের, মাথায় রাখবে কিন্তু। আর বলেছে 9টি ইনিংস অপেক্ষা 8 রান বৃদ্ধি পায়, তাহলে 9টা ইনিংসে, ঠিক আছে, 9টা ইনিংসের মোট রান বৃদ্ধি পায় কত? 8 রান করে, তাহলে ঠিক আছে, তাহলে 9টা ইনিংসের, ঠিক আছে, 9 × 8, 8 নম্বর কত 72 রান কি হলো গড় রান বৃদ্ধিতে চলে যায়, এটা মাথায় রাখবে, গড় রান বৃদ্ধিতে চলে যায়, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো কত 100 করেছিল 10তম ইনিংসে, 72 বাদ দিয়ে দাও, তাহলে কত পড়ে থাকলো 28। 28 হচ্ছে তোমাদের 10তম ইনিংসের পর গড় রান, এটা হচ্ছে অ্যান্সার অপশন সি। দেখো এবার হয়তো বুঝতে পারবে না, আর একটু ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি।
দেখো 10তম ইনিংসের পর গড় রান কত পেয়েছি আমি? 28 পেয়েছি। তাহলে মোট রান কত? মোট রান হচ্ছে 280। মাথায় থাকলো? আচ্ছা, তাহলে 10ম ইনিংসে সে রান কত করেছিল? সে রান করেছিল 100। বাদ দিয়ে দাও, 280 থেকে যদি আমি 100 বাদ দিই কত হচ্ছে? 180। তাহলে ভেরি গুড। এই 180 রান সে কত ইনিংসে করেছে? সে স্যার করেছে 9ম ইনিংসে। নবম ইনিংসে যদি 100 রান 180 করে তাহলে হচ্ছে 9 দুগুণ 18, 9 শূন্য 0। তাহলে হচ্ছে গড় রান কত 9টা ইনিংসের? 20। তাহলে দেখো 9টা ইনিংসের গড় রান হচ্ছে 20, আর 10তম ইনিংসের গড় রান আমি কত পেয়েছি? 28। তাহলে 28, তাহলে কত হচ্ছে 10তম ইনিংসের গড় রান? কত বাড়লো? 20 থেকে বেড়ে হলো 28, মানে 8 রান বৃদ্ধি পেলো। কখন? যখন 10তম ইনিংসে 100 রান করলো। তো এটা আমি বড় করে বুঝিয়ে দিলাম। এটা কি করে করবে বলো তো? এটা যখন পরীক্ষায় দেখবে কিচ্ছু করবে না। এই 9টা ইনিংসকে 8 দিয়ে তুমি গুণ করে দাও। 8 9 কত হচ্ছে? 72। আর এখানে 10তম ইনিংসের রান কত? 100। তাহলে 100 থেকে 72কে তুমি বাদ দিয়ে দিবে, তাহলে তুমি পেয়ে গেলে 28। এটাই হচ্ছে অ্যান্সার। এটা মনে রাখলেই হবে। লাস্ট প্রশ্ন আমি দেখে নেবো, 5 নম্বর। খুব ভালো প্রশ্ন। বলছে একটি পুস্তক 20% লাভে বিক্রি করলে পুস্তকটি 20% ক্ষতিতে বিক্রি করার তুলনায় 60 টাকা বেশি পাওয়া যায়। পুস্তকটির ক্রয় মূল্য কত? তাহলে তুমি যদি দেখো একটা ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্যকে বলা হয় কস্ট প্রাইস। কস্ট প্রাইস ধরি আমি 100 টাকা। 100 টাকা কস্ট প্রাইস ধরলাম। 20% লাভে বিক্রি করলাম। সেলিং প্রাইস বাই প্রফিট। সেলিং প্রাইস প্রফিট আমি কত? 20%। যদি আমি 20% লাভে বিক্রি করি তাহলে কততে বিক্রি করবো? 120 টাকা বিক্রি করবো। পুস্তকটি 20% ক্ষতিতে, চলো ভেরি গুড। আবার সেলিং প্রাইস বাই লস। 20% ক্ষতিতে যদি আমি বিক্রি করতাম তাহলে কত হতো? 100 টাকার মাল যদি 20% ক্ষতি মানে 80 হতো, আর এখানে 100 টাকার মাল আমি 20% বিক্রি করেছি লাভে, তাহলে 120। তাহলে এই দুটো স্টেটমেন্টের মাঝে যে ইউনিট আসছে কত আসছে? 40। এইটাই বলছে তুলনায় 60 টাকা বেশি পাওয়া যায়। এই 40টাই কত হচ্ছে? গ্যাপিং 60। ক্লিয়ার? তাহলে পুস্তকটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো 40 যে ইউনিট মাঝে যে ব্যালেন্সের, সেটা যদি 60 হয় তাহলে ক্রয় মূল্য 100 কত? তাহলে ক্রয় মূল্য 100 কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে কি হবে এখানে? তাহলে 100টা উপরে চলে যাবে, ইন্টু 60/40 হবে। কেটে দাও, 4 25 100। ঠিক আছে, তাহলে হচ্ছে কত? 150 টাকা। অ্যান্সার হচ্ছে 150 টাকা। এটাকে আরেকভাবেও করা যায়। দেখো বলেছে 20%কে ধরো। দেখো আরেকটা নিয়ম শিখিয়ে দিচ্ছি তোমাকে। দেখো তুমি এখানে 20% ধরলে, তো 20% মানে কত? 1/5। তার মানে কি এই 5 টাকার মাল সে 20% লাভে বিক্রি করেছে, মানে 6 টাকায় বিক্রি করেছে। আর 20% যদি ক্ষতিতে বিক্রি করতো মানে কততে বিক্রি করতো? 4 টাকায় বিক্রি করতো। তাহলে 4 আর 6 এর গ্যাপিং কত? 2। এই 2টাই হচ্ছে কত? 60 টাকা বেশি পাওয়া যেত। তাহলে কস্ট প্রাইস কত? এটা হচ্ছে সিপি। তাহলে সিপি হচ্ছে কত? 5। তাহলে 5 সমান কত হবে? এইভাবে করা যায়। তাহলে 5 সমান কত হবে? 5 × 60/2। তাহলে 30 দুগুণী 60। 30কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 150। এটাও তোমার অ্যান্সার। তাহলে সবাই আমার সঙ্গে থেকো এবং এই ভিডিওটাকে পছন্দ হলে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছো আমার সঙ্গে এই ভিডিওটার পাশাপাশি বিভিন্ন যেসব ভিডিও আছে সেগুলো তোমরা দেখবে তোমাদের যে ম্যাথ সম্পর্কে যেটা ভীতি, সেগুলো আশা করি আস্তে আস্তে দূর হয়ে যাবে এইভাবে তোমরা যদি বুঝতে থাকো একটার পর একটা অঙ্কগুলো। যারা নতুন আছে তাদের জন্য অবশ্যই আমি বলবো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের খুব হেল্প হবে। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।